আশাপূর্ণ আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। তোমাকে লিখি না আমি কতদিন, কত বছর, এই লেখা না লেখার মাঝে পেরিয়ে গেছে এতগুলো বছর। ভাবতে পারো কি দরকার ছিল বলো তো তোমার সঙ্গে আমার পরিচয় হওয়ার? ভালো লাগে একটু গিয়ে শোনাই। শোনাও শোনাও। এসো হে বৈশাখ এসো এসো। 200 বছর আগে ছিল দ্রুত স্রোতগতি, সেই নদী মধুমতি, চরে চরে এখন বসতি। কাছে এলে অভিমানে উল্টো মুখে রব। কাজকর্মের নেই কো বালাই, পর প্রেমের রোগে, তোমার জন্য কেন যে কেউ মনোকষ্টে ভোগে। হৃৎপিণ্ডে ব্যথার বেদন গুনগুনিয়ে বাজে। মিয়াও, আমরা দূরে চলে যাচ্ছি, তুই ঘরটা দেখিস, কিন্তু সাবধান, তুই শব্দটি করিস না, আর শিয়াল এলে জানালা দিয়ে আবার মাথা বের করিস না। মিয়াও। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন, আমি বাংলার গান, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আসসালামু আলাইকুম। শুরু করছি কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপ আয়োজনে যতদূর বাংলা ভাষা শিল্পের সাথে বসবাসের আজকের আয়োজনে। আজকের এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাই কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন। একা একা বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমাদের আজকের আয়োজনে যিনি বিশেষ অতিথি, আমাদের সবার প্রিয় মনের কথার পারুল, একজন আবৃত্তি শিল্পী, একজন উপস্থাপিকা এবং আরো অনেক কিছু। আমি বলছিলাম 24শে মে রংপুরে যার জন্ম, আমাদের গল্পরানী খ্যাত তামান্না তিথির কথা, এবং তার সাথে আমাদের সাথে আরো একজন আছেন তারিকুল ইসলাম তারিক। সুপ্রিয় সুধী, দেরি না করে সরাসরি চলে যাব পরিচিতি পর্বে আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন তামান্না তিথি আপু ও তারিকুল ইসলাম তারিক ভাইয়া। কেমন আছেন আপনারা? ভালো আছি। আর কণ্ঠসাধন ভার্চুয়ালের সাথে যুক্ত হলাম, যদিও কণ্ঠসাধন এই দলটার সাথে সরাসরি যুক্ততাই বেশি, তো আজকে ভার্চুয়ালি যুক্ত হলাম, ভালো লাগছে। তারিক ভাইয়া কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। শরীফ ভাইয়ের সাথে আসলে আমাদের অনেক পুরনো সম্পর্ক, অনেক অন্তরঙ্গ ভালোবাসার একটা সম্পর্ক। তারপরে উনি আমার এলাকার মানুষ, সেই সূত্রে একটা ভালো সৌহার্দ্য, তো ভালো লাগছে। তামান্না তিথি আপু, তোমার কাছে আমি একটু জানতে চাইবো, এত এত পরিচয়, তোমার নামের সাথে এত এত বিশেষণ, তুমি নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? সবগুলোর সাথে কোনো না কোনো
ভাবে বাচিক একটা জায়গা জড়িত আছে। আমি নিজেকে বাচিক শিল্পী হিসেবে বলতে পছন্দ করি, যদিও বাচিক শিল্পী এই শব্দটা এখন এত বেশি মানে সবার মধ্যে দ্বন্দ্ব দ্বিধা তৈরি করেছে। আচ্ছা, বাচিক শিল্পী মানে কি আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী মানে কি উপস্থাপক, বাচিক শিল্পী মানে কি ভয়েস ওভার আর্টিস্ট, এরকম নানা রকম বিষয় যুক্ত হয়েছে। একজন আবৃত্তি শিল্পীও নিজেকে বাচিক শিল্পী বলে। আমি যেহেতু শিল্পের অনেকগুলো শাখায় অর্থাৎ মানে কণ্ঠের অনেকগুলো শাখায় যুক্ত, অতএব আমি বাচিক শিল্পীটাই নিজেকে পছন্দ করি এই কথাটা বলতে। আচ্ছা, আমাদের সাথে অডিয়েন্স যুক্ত হোক, ততক্ষণ আমরা একটু নিজেদের মধ্যে কথা বলি। তামান্না, তিথি আপু, এই যে তুমি এত এত কাজ করছো এবং সাথে তুমি পরিবারের সাথেও মানে যুক্ত, এই পুরোটা সময় তুমি কিভাবে ব্যালেন্স করো? আমি অনেক অনেক কাজ করছি না। আমার সবচেয়ে বড় যেটা বিষয় আমি করতে পেরেছি সেটা হলো আমি কি করব এই সিদ্ধান্তটা নিতে পেরেছি, আমি ছাড়তে পেরেছি। কিছু করতে পারলেই সেটা করতেই হবে এমন কোনো কথা নেই। এই যে শিল্পের অনেক শাখায় কাজ করার যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে ছাড়তে পারার বিষয়টা, এই যে নিজেকে সীমাবদ্ধ করার জায়গাটা, সেটা আমি করতে পেরেছি। এই জন্য আমি অনেক অনেক কাজ করি না। আমি সরাসরি আসলে অনেককে বলে দিই আমি এই কাজটা করব না। তো আমি কম কাজ করি, আমার পছন্দ মতো কাজ করি বলে আমি সব মানে যেটা চাই সেই কাজটুকু করতে পারি। আমি অনেক কাজ করি না, কিন্তু মানে আমার পছন্দ মতো কাজ করি। এজন্য পরিবারের সময়টুকু আমার সময়, আর যেখানে কাজ করছি সেটাও আমার একটা পরিবারের মতো করেই কাজ করে। তারিক ভাইয়া, তোমার কাছেও জানতে চাইবো, তিথি আপু যে কাজ করছে, তুমি পাশাপাশি তুমিও তার সাথে কাজ করো, মঞ্চে কাজ করো এবং আবৃত্তি করো। একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করার পরেও এই যে আবৃত্তি চর্চার ব্যাপারটা, এটা কি তিথি আপুর হাত ধরে নাকি তুমি নিজে থেকে ভালো লাগা থেকে এসেছো? আসলে আবৃত্তির সাথে যুক্ততা সেই শৈশব থেকেই, বিভিন্ন ভাবে পারিবারিক বিভিন্ন সূত্র থেকে। তো সেই জায়গা থেকে আসলে আবৃত্তির প্রতি ভালো লাগা ছিল। তারপরে সাংগঠনিক আবৃত্তি চর্চার সাথে যুক্ত আছি সেই কলেজ জীবন থেকে। সেই পরিপ্রেক্ষিতে আসলে তার সাথে পরিচয় এবং এইভাবেই যোগসূত্রতা তৈরি হয়েছিল। তো আবৃত্তিটা আগেও ছিল, এখনো আছে। যেহেতু দুইজনের ভালো লাগা একটা জায়গায় এসে মিলিত হয়েছে, সেই জায়গা থেকে একসাথে কাজ করতে ভালো লাগে আরো। আমাদের কথা এবং আমাদের আজকের আয়োজন যেহেতু আমাদের প্রাণ প্রিয় মাতৃভাষা বাংলা ভাষাকে নিয়ে, তো আমার কাছে মনে হয় শুরুতেই তিথি আপুর একক একটি কবিতা আবৃত্তি না হলে ঠিক জমছে না। তিথি আপু, কি বলো? হ্যাঁ, ঠিক আছে। আমরা যেহেতু বললাম ভাষার কথা, বাংলাদেশ এই জায়গাটা তো অনেক পরে এসছে। তার আগে অনেক সংগ্রাম, অনেক কিছু, অনেক ত্যাগ, অনেক রক্ত, এরপরেই তো আমাদের এই বাংলাদেশটা। তো সেটা এরকম একটা আব্দুল লতিফ, আমাদের বিখ্যাত গীতিকার সুরকার, তার লেখা দাম দিয়ে কিনেছি বাংলা আমার খুব ভালো লাগে। এটি গান হিসেবে খুব পরিচিত, সবার কাছে খুব সমাদৃত। আমি এটা এখন আবৃত্তির জায়গা থেকে করছি। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। 1757 সালে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি পলাশির মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়। সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গণি রে। 1857 সালে দাম দিছি ফের জানে মালে, পেছন ফিরে চাইলে পরে 100 বছর কথা কয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। ব্রিটিশ গেল, সইপা গেল জল্লাদেরই হাতে রে, তারা মোদের খুন কইরাছে নানান অজুহাতে রে। পশু রাশি রাশি পড়ছে গুলি, দেখাইছে গুলি, পড়ছে ফাঁসি, তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়। 52তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে। দিছি রক্ত জন্মাবধি, সাগর সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি, এ কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। 71-এ দাম দিয়াছি 71-এ, 25শে মার্চ রাতেরে, সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতেরে। বাপের সামনে বলুক তো ঝুট,
মেয়ের ইজ্জত হয়নি কি লুট, আজও বাংলার আকাশ বাতাস তারই শোকে উদাস হয়। দাম দিয়াছি মায়ের অশ্রু, বোনেরও সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা, নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা, যমুনা যে উজান বয়। দাম দিয়াছে বুদ্ধিজীবী, নামি দামি লোক কত, এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত। 1971 সালে 16ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখিনী এই বাংলা মাঝে আমার হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। বাহ, চমৎকার। আমি আসলে অনুভব করছিলাম সেই সময়টাতে আমাদের জন্য কেমন পরিস্থিতিটা ছিল, আমরা কোন পরিস্থিতির মাঝে যে আজকে আমরা এখানে এসেছি। আমরা যারা আবৃত্তি করি আমাদের আসলে এটাই প্রাপ্তি যে যারা শুনছে তাদেরকে আমরা টাচ করতে পারি। তামান্না তিথি আপু, আমি একটু জানতে চাইবো যে আবৃত্তি কখন থেকে শুরু করা? এটা ছোটবেলা থেকে, আসলে স্কুল জীবনেই তো সবাই গান, নাচ, আবৃত্তি, মানে যা কিছু মানে প্রতিভা বিকাশের একটা জায়গা বা চর্চার একটা জায়গা শুরু হয়। আর আমাদের বাবা মারাও সেটা চান যে আমাদের সন্তানরা সবকিছু করুক, তো সেখান থেকে আসলে শুরু করা। কিন্তু যদি বলি যে ভালোভাবে শুরুর জায়গাটা প্রাতিষ্ঠানিকভাবে, তাহলে কণ্ঠশীলনে কোর্স যখন করলাম, তখন এটা কত 94 সালের দিকে, তো তখন কোর্স করার পরে কণ্ঠশীলনে ছিলাম। তারপরে সেখান থেকে কাজ করা, আস্তে আস্তে করে থিয়েটারে যাওয়া, নানা কিছু পার হয়ে আবার যদি বলি এই অঙ্গনটাকে আঁকড়ে ধরেছি বা ভালো লাগার জায়গা থেকে, সেটা 2008 সাল থেকে। একটু তারিক ভাইয়ের কাছে যাই। তারিক ভাই একেবারে মলিন করে বসে আছেন, তার মুখটা। তো তারিক ভাই, আপনি, আমি যদি ভুল না করে থাকি, আপনি উদ্ভাসন আবৃত্তি গ্রুপের সাথে যুক্ত আছেন। আপনারও নিয়মিত আবৃত্তি চর্চা করা হয়। যেহেতু তিথি আপুর একটি কবিতা শুনেই ফেললাম, তারিক ভাইয়ের কথা একটু না বললেই নয়, এবার তারিক ভাইয়ের কাছ থেকেও কবিতা শুনবো। তারিক ভাইয়া, কোন কবিতাটি শুনবো? আমি আসলে কবিতা না, আমি একটা চিঠি পড়ে শোনাবো। তো এই চিঠিটা খুবই একটু দীর্ঘ একটা চিঠি, বাট আমার খুব ভালো লাগার কিছু সুন্দর সুন্দর শব্দগুচ্ছ আছে এর ভেতরে। তো সেই ভালো লাগা থেকেই করা, জানি না দর্শককে কতটুকু ভালো লাগা দিতে পারবো। তো চিঠিটা পড়ছি, রোমানা সুলতানার লেখা ভালোবাসার পত্র। তোমাকে লিখি না আমি কতদিন, কত বছর, এই লেখা না লেখার মাঝে পেরিয়ে গেছে এতগুলো বছর। ভাবতে পারো কি দরকার ছিল বলতো তোমার সঙ্গে আমার পরিচয় হওয়ার? তা না হলে জীবনটা আমার এমন ওলট পালট হয়ে যেত না। তোমার সঙ্গে পরিচিত হওয়ার আগে খুব সাধারণ একটা জীবন ছিল আমার, যে জীবনে বড় জোর জোনাক পোকা ধরা দিত, কিন্তু কখনোই জ্যোৎস্না ছোঁয়ার কথা ভাবিনি আমি। তুমি প্রথম আমাকে জ্যোৎস্না ছুঁতে শিখিয়েছিলে, আর আজ আমি তোমার জ্যোৎস্নায় ভিজে ভিজে তোমাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করি। জীবনের এতগুলো বর্ষা পার করতে আমি পূর্ণিমা দেখেছি অনেক, সেই সঙ্গে অমাবস্যাও কিছু কম নয়। সে সবই তোমার কারণে, একমাত্র তোমার করতলেই আমি বিশ্বাসের আঙুল দিয়ে আঁকি বুকি কেটেছিলাম। কিন্তু তুমি কখন এবং কেন যে আমার নিশ্চিত আঙুলের নিচ থেকে তোমার হাতটা টেনে নিলে আমি বুঝতেই পারিনি। হাতটা টেনে নিয়ে সেই যে চলে গেলে, তারপর থেকে আমি একলা পথ চলি। যে পথে চলি সে পথে কারো ছায়া পর্যন্ত পড়তে দেই না আমি, ছায়া বাঁচিয়ে চলি আমি। জানি না কতদিন পারবো, মানুষের মন তো পিছলে যেতেই পারে। সেদিন একজন বলছিল মানুষ নাকি চোখ মেলে যাকে ভাবে তাকে নয়, বরং চোখ বুঝলে যে মুখ ডুবতে ডুবতে ভেসে ওঠে তাকেই ভালোবাসে। কিন্তু আমার যে চোখ খুললেও তুমি, আবার চোখ বুঝলেও তুমি, তবে আমি কাকে ভালোবাসি? তুমি বোধহয়
ভুল বুঝেছিলে আমাকে, কিন্তু তোমার কাছে তো খুব বেশি কিছু চাইবার ছিল না আমার। আমি কখনোই আকাশটাকে নামিয়ে এনে দিতে বলতাম না হাতের নাগালে, কিংবা হাতের আঁচলা ভরে এক মুঠো রোদ এনে দিতেও বলতাম না। হয়তো বলতাম দুটো বেলকুড়ির মালা এনে দিতে, অথবা একটা জোনাক পোকা ধরে দিতে। তুমি বলো, এসব কি খুব বেশি কিংবা ভুল চাওয়া হতো আমার? এসব কথা বোধহয় আজ অবান্তর, তাই না? যেখানে আমি নিজেই অবান্তর। আমার পরিচিত অনেকেই আমাকে বলে তোমাকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু তোমাকে ভালোবেসেছি নিশ্চয়ই ভুলে যাওয়ার জন্য নয়। আর ভালোবাসা তো এমন নয় যে কাটাকুটি হলো, ইরেজার দিয়ে ঘষে মুছে ফেললাম। আর আমি তো তোমার প্রেমে পড়িনি যে অন্য কারো প্রেমে পড়ে দিব্যি তোমাকে ভুলে যাব। আমি তোমাকে ভালোবেসেছি, একটু একটু করে আমার সমস্ত সত্তা দিয়ে। অবশিষ্ট কিছুই রাখিনি কারো জন্যে, এমনকি আমার নিজের জন্যেও নয়। আমি এখন আমার শূন্য পৃথিবীর একমাত্র অধিবাসী। তোমার মনে আছে তুমি আমার উঠোনে 7টা অমরাবতী এনে দেবার কথা বলে গিয়েছিলে? অমরাবতী নাই বা দিলে আপত্তি নাই, কিন্তু আমার সাদামাটা উঠোনের এক কোণে একটা শশী বৃক্ষ হয়ে আমার উঠোনটাকে মায়াময় করতে পারতে নিশ্চয়ই। যদি বলো পারতে না, তবে সেই নির্ভেজাল মিথ্যেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তবে তুমি বোধহয় একথাটা নিঃসংকোচিত্তে বিশ্বাস করতে পারো যে আজ পর্যন্ত তোমার পরে এমন কাউকে পাইনি যাকে হৃদয় উপড়ে বলতে পারি ভালোবাসি। বলতে যে কখনো ইচ্ছে হয়নি তা নয়, অনেক সময় ইচ্ছে হয়েছে। সেই ইচ্ছে শেষেই থমকে দাঁড়িয়েছি। কাকে বলবো? আমি সবসময় চেয়েছি কেউ একজন আমাকে বুঝুক, না বুঝুক অন্তত বোঝার চেষ্টাটুকু করুক। কিন্তু এমনই ঘোলা জল ভাগ্য আমার, সেখানে এমন কারো ঠাঁই হয়নি যে অন্তত সেই চেষ্টাটুকু করেছে। তাই জীবনের এতটা বেলা পর্যন্ত বুকের পাঁজর পিছলে গিয়ে সেখানে তোমার পরে আর কোনো ভুল ঘাস ফুল গজায়নি। আমার আজ ইচ্ছে করে অচেনা পথের চেনা পথিক হয়ে পথে নামতে, তারপর গন্তব্যহীনতায় শুধুই এগিয়ে চলা। জলে নেমে জলের বুকে জল দিয়ে লেখা ভালোবাসি। জানি না আমি আজ এত বেশি জল জমেছে আমার দু চোখের গভীরে যে মাঝে মাঝে তার থেকে কিছুটা ঝরিয়ে হালকা করে নিই চোখ দুটোকে। তারপরেও কথা থেকে যায়। কথাটা হলো, আজও আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালো থাকো। তোমারই আমি। যেহেতু তারিক ভাইয়া এত সুন্দর করে একটা চিঠি পড়লেন, আমার একটু জানতে ইচ্ছে করছে, তিথি আপুকে কি কখনো এরকম প্রেম পত্র লেখা হয়েছিল? না, সেই রকম করে হয়নি, লেখা হয়নি। কি দারুণ করে পড়লেন। তবে আশা করছি ভবিষ্যতে কখনো কোথাও চুপি চুপি করে কোনো একটা প্রেম পত্র তামান্না তিথি আপু পেয়ে যাবেন। তামান্না তিথি আপু, তোমার কাছে যাব, সেটি হলো পাপেট শো নিয়ে আমাদের যে মনের কথা, আমাদের মনের কথার যে পারুল, সেই পারুল আমাদের আজকের বিশেষ অতিথি তামান্না তিথি আপু। আমার ভীষণ ভালো লাগছে যে তোমার সাথে আমি কথা বলছি। যে প্রোগ্রামটা আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি, আজকে সেই পারুলের সাথে আমি কথা বলছি বলা যায়। তো মোস্তফা মনোয়ার স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং এই পাপেট শো নিয়ে চিন্তা ভাবনা বিস্তর কিছু জানতে চাচ্ছি তোমার থেকে। পাপেট মানে বলতে যেটা, সেটা আমাদের গ্রাম বাংলার যেই চর্চাটা, আমাদের পুতুল নাচ। তো পুতুল নাচ আমাদের সবার খুব মানে কোনো মেলা হলে সেখানে পুতুল নাচ হয়। আমাদের ওই সুতা পুতুল গুলো প্যা প্যা করে একটু ইয়ে করে, নাচানাচি করে, নানা কিছু করে, এরকম ছিল। তো মুসা মনসা এটাকে একটু আধুনিক বা ইউরোপিয়ান একটা ধারায় নিয়ে যুক্ত করেছেন এটার সাথে। তো সেটাকে এখন, যদিও এটা একই জিনিস একই কথা, কিন্তু তারপর আমরা পাপেট বলছি।
তো একই কথা যে পাপেট আর আমাদের পুতুল নাচ জায়গাটা এক, খালি ফরম্যাটটা আলাদা। উনি যে ফরম্যাটটা কাজ করেন ইন্টারেস্টিং পাপেট যেটা। তো মনের কথা অনেকদিন আগেরই অনুষ্ঠান। মনের কথা যে আমি একাই পারুল করছি তা না, মাঝে মাঝে মানে শুরু করেছিল শান্তা, জাকিয়া শান্তা, তারপরে আমি করেছি, আর আমি যখন একবার আমি মাঝখানে করিনি তখন উপমা করেছে বা আরো দু একজন করেছে এরকম। তো এখন আবার আমি করছি। তো বেশিরভাগ অংশ যদি বলি যে পারুলের বেশিটা শান্তা এবং আমি কাজ করেছি। শান্তা এখন দেশের বাইরে থাকে। তো এটা সৃষ্টি আসলে মুস্তাফা মনোয়ার স্যারের, অনুষ্ঠানটাও স্যারের। আর এখানে কাজ করতে আমার আসলে ভালো লাগে। আমি বলেছি যে যখন কণ্ঠশীলনে কাজ করার পরে সম্ভবত 97-এর দিকে আমি থিয়েটারে যুক্ত হই, তখন আমি আবার পাপেটেও যুক্ত হই। তখন আমার কাছে এটা খুব ভালো লাগতো। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস মানে না করে আমি পাপেটের কাজ করতাম, এটা আমার খুব মনে আছে। মানে এটা থিয়েটারের লোকজনও বুঝতো যে মানে পাপেটের কোনো কাজ হলে তিথিকার এখানে পাওয়া যাবে না। এটা একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা একটা। তো এখনো চলছে এটা। আর আসলে দুঃখজনক এই যে আমাদের যারা পাপেটের ভয়েস আর্টিস্ট বা পাপেট যারা চালনা করেন তাদের খুব বেশি কাজ করার সুযোগ বাংলাদেশে নেই, বা খুব হ্যাঁ যতখানি জায়গা জুড়ে থাকার কথা ছিল বা শিশুদের বিনোদনের একটা বড় মাধ্যম হয়ে ওঠার কথা ছিল, সেটা আসলে সেই অর্থে নেই। আমরা কাজ করছি খুব সীমাবদ্ধ, খুব কম সংখ্যক কাজ করার মাধ্যমে হয়তো টিকে আছি এরকম একটা মনে হয়। এখনো খুব বিস্তৃত একটা জায়গার মধ্যে পাপেট নেই। তিথি আপু, পাপেট শোর কথা বললে আমার তো মনের কথার কিছু ভিডিও ক্লিপ দেখতে ইচ্ছে করছে, তবে তার আগে আমাদের সাথে যারা যুক্ত আছেন অনেকেই মন্তব্য করছেন, দর্শকের একটু মন্তব্য পড়ে আসি আমি। আমাদের সাথে দেখছেন হচ্ছে আমাদের সবার প্রিয় অলোকদাকে আমরা মোটামুটি যারা বগুড়ার বিশেষ করে তারা অনেকেই চিনি, আমাদের বগুড়া থিয়েটারের অলোকদা। কণ্ঠসাধন ভার্চুয়ালকে ধন্যবাদ এমন দুজন গুণী শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ অলোকদা আমাদের সাথে যুক্ত হবার জন্য। রবিউল বাবু লিখেছেন আমার ভীষণ প্রিয় দুজন মানুষ, ভালোবাসা অবিরাম। শরীফ মজুমদার ভাইয়া লিখেছেন আমার দুই প্রিয়জন তাওয়ান্না তিথি ও তারিক ভাই এবং সঞ্চালক তাওয়ান্না, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথেই থাকবেন। জয় রিফাত লিখেছেন শুভকামনা, ভালো লাগছে। রাফিয়া মজুমদার লিখেছেন শুভকামনা রইল কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের আজকের অনুষ্ঠানের জন্য। এছাড়া আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন, আবারও পড়বো কমেন্ট গুলো। তবে এবার একটু পাপেট শোর কিছু ভিডিও ক্লিপ দেখে নেই। ভালো লাগে একটু গিয়ে শোনাই। শোনাও। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপসু নিঃশ্বাস গায়ে মুমুষরি দাও মোরাই, তাপসু নিঃশ্বাস গায়ে মুমুষরি দাও মোরাই, বর্ষারে আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। এই ধরনের কথাগুলা সব নববর্ষে বলা যায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। কি সুন্দর কথা। ঠিক বলেছ, আজকে গানের দিন, আজকে সুরের দিন, আজকে মিষ্টি কথার দিন। আরে কোকিল ভাই, তুমি চলে এসেছো। তুমি তো অনেক সুন্দর গান করো। পারুল, ছোটদের আনন্দ দেখে আর থাকতে পারলাম না, গান গাইতে চলে এলাম। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালি ডালি ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে, ফাগুন লেগেছে বনে বনে। বাহ,
একদম যেন শৈশবের সেই সময়টাতে ফিরে গিয়েছিলাম। এবার একটু তারিক ভাইয়ের কাছে যাব। তারিক ভাই, আমি যতদূর জানি সময় সুযোগ পেলেই আপনি ভ্রমণে বেরিয়ে পড়েন। কখনো কি এমনটা হয়েছে যে কোথাও ঘুরতে গিয়েছেন এবং সাহিত্যের সাথে মেলবন্ধন তৈরি হয়েছে? এরকমটা কি কখনো হয়েছে? আসলে সাহিত্যের আমরা যদি বিভূতিভূষণ পড়ে থাকি তাহলে আপনি নিশ্চয়ই আরণ্যক যদি পড়েন তো প্রকৃতির সাথে, সবুজের সাথে, সমুদ্রের সাথে, পাহাড়ের সাথে সাহিত্যের যে অসাধারণ একটা যোগসূত্র, আপনি এইগুলো কবিতাগুলো বিভিন্ন কবিতা পড়েন, নদীর পাড়ে গিয়ে দাঁড়ান, সেখান থেকে কিন্তু কবিতা আসে, সাহিত্য আসে। একটা গ্রামে যান, সেখান থেকে একটা স্টোরি পাবেন, সাহিত্য আসে। যে কোনো জায়গায় যে কোনো ভাবেই আপনি যাপিত জীবন দেখেন আর প্রকৃতি দেখেন, কোনো না কোনো ভাবে সেটা সাহিত্যের একটা অংশ, যে কোনো সাহিত্যিকই সেটাকে তুলে নিয়ে এসছে। তো এটা অবশ্যই রিলেট করতে পারি, সংযুক্ত অনুভব করি সেই প্রকৃতির সাথে এবং সাহিত্যের সাথে, এটা অবশ্যই সংযুক্তি অনুভব করি। আমরা যেহেতু সংগঠনের মানুষ সবাই এখানে, এবং সংগঠন মানেই হচ্ছে মঞ্চ, মঞ্চে উঠবো, একটু কাজ করব, কখনো অভিনয়, কখনো কবিতা। তো দুজন একসাথে কখনো মঞ্চ শেয়ার করা হয়েছে? হ্যাঁ, অসংখ্যবার। এই আমাদের তো বর্তমানে যে প্রোডাকশনটা চলছে আমাদের স্বাধীন জাতি স্বাধীন পিতা, এটাই ইতিমধ্যে আমরা একসাথে মঞ্চে উঠলাম 6 বার। 6টি প্রযোজনা, 6টি উপস্থাপনা আমাদের হয়ে গেছে এটারই। এছাড়াও আমরা একসাথে কাজ করেছি সন্ধ্যা সঙ্গীত, তারপরে কাজ করেছি আগমনী, তারপরে কাজ করেছি আর নয় আপোষের ডাক। অনেকগুলো প্রযোজনায় কাজ করা হয়েছে, নকশি কাঁথার মাঠ। তো উদ্ভাসন থেকে যে প্রযোজনাগুলো আসছে সবগুলোতেই আমরা মঞ্চ শেয়ার করছি। তিথি আপু, কেমন লাগে একসাথে এরকম কাজ করতে? কখনো কি হয়েছে যে হয় না, আমাদের তো মানে বিবাহ পরবর্তী জীবনে যতদূর আমরা শুনি আর কি, যে একটু টুকটাক টুংটাং লেগেই থাকে। তো যেহেতু একসাথে মঞ্চ শেয়ার করছো, পরিবার সবকিছু মিলিয়ে, কখনো হয়েছে কি কাজ করতে গিয়ে দুজন ঝগড়া লেগে গেছে? এরকম হচ্ছে কি কখনো? মানে আমি হলো প্রশিক্ষক বা নির্দেশক হিসেবে ভীষণ করা, সেটা মানে শিশুদের ক্ষেত্রেও বড়দের ক্ষেত্রেও। তো আমি যখন মানে কাজ করি, যখন আমি নির্দেশক কোনো একটা প্রযোজনার বা আমার ইয়েতে কাজ করছে ওরা, তখন আমি ভীষণ রকমের, তখন জানি না কে ঘরের লোক আর কে বাইরের লোক। আমি এরকম কোন রকম বৈষম্য না, সব গাই সামনের কাজ আর কি। মানে যে অন্যেরা যেভাবে করে যদি কোনো ভুল হয়, তখন আমি যেটা কাজ করি সেই রকমই করি, কিন্তু ওটার সাথে আমার ব্যক্তিগত কোনো রোষ বা ব্যক্তিগত কোনো ক্ষোভের কোনো জায়গা নেই। ঘরেরটা ঘরের, বাইরেরটা বাইরে। তো এমন তো হয়ই, অনেক কিছু কিছু সময় তো হয় মনটা খারাপ, কিন্তু কাজের ক্ষেত্রে যেমন এখন আজকে যদি কোনো আমাদের দুর্ঘটনা বা কিছু একটা বাড়িতে কিছু ঘটে, আমি যদি কোথাও কমিটমেন্টে থাকি যে আমি কাজটা করে দেবো, আমি ওই কাজটা করেও তারপরে কিন্তু আমি বাসায় এসে আমার মনটা খারাপ তখন দেখাবো। তবে শিল্পের জায়গাগুলো আসলে সেরকম, তা আমি সমস্ত কিছু আলাদা আলাদা করতে পারি, আর ও যেহেতু সহযোগিতা করে এই বিষয়ে, তো আমার সমস্যা হয় না। তবে আমাদের ক্ষেত্রে একটা বিষয় আমরা খেয়াল রাখি যে সাংগঠনিক কার্যক্রমের সাথে পারিবারিক কোনো বিষয় যেন কখনোই যুক্ত না হয়ে ওঠে। অর্থাৎ সংগঠনে যখন থাকবো আমি একজন সংগঠনের কর্মী, সেই সংগঠনের কর্ণধার, এইভাবেই তাকে আমি যেমন ট্রিট করি, সেও আমাকে একজন কর্মী হিসেবে ট্রিট করে। ওইখানে কোনো রকম কোনো আলাদা বিষয় উপস্থাপিত হয়ে ওঠেনি এখন পর্যন্ত। বাহ, চমৎকার! বুঝতেই পারছি বেশ একটা ব্যালেন্স করার একটা ব্যাপার এখানে আছে। সংগঠন নিয়ে যেহেতু কথা বলছিলাম, বর্তমানে আপনাদের সংগঠনের একটি জনপ্রিয় ফুটেজ আমাদের কাছে আছে, একটু দেখে নেই। 200 বছর আগে ছিল দ্রুত স্রোতগতি, সেই নদী মধুমতি, চরে চরে এখন বসতি। পূর্বপুরুষেরা এসে গড়েছিল এখানে দালান, বাণিজ্য বসতি ছিল, দূর দেশে বাণিজ্য ভাসান, নৌকা ভরা সওদার, গোলা ভরা ধান। ধীরে ধীরে বাড়ে তার ঘর বংশধর, দালানের পাশে ওঠে চৌচালা টিনের ঘর, সোনার সংসারে গড়ে সাইরা লুৎফর।
17 তারিখ মার্চ, সাল 1920। দুলে ওঠে সব পাল, মাঝে মাঝে ফসলের শীষ। সোনার বাংলা জুড়ে বাঙালির সোনালি আশিস। মেঠো পথে উড়ে যায় ধুলি, ডালে ডালে গায় বুলবুলি। বাবুই পাখিরা এসে মুখ তুলে যায়, মাছরাঙা ডুব দিয়ে যায়। শালিক ময়না দিয়া দেয় 3 লাখ, মজা পুকুরেও শোল দেয় লাভ। পাখি সব কলরাগ দিয়ে যায় শীষ, পাখি সব কলরাগ দিয়ে যায় শীষ। সোনার বাংলা জুড়ে বাঙালির সোনালি আশিস। উঠেছে অশেষ সুর, বুকে মুখে অমরাবতীর। তুমি এলে মুক্ত শিশু, তুমি এলে বঙ্গ শিশু। বাইকার মধুমতি তীর জুড়ে জোটা তুটি। সুবে সাদিকের শুনলে আজার, বিদ্রোহী কবির কণ্ঠ তুলে নিল তোমার বাজার। কলমে বলছিল উন্নত মমশি, তর্জনী উঁচিয়ে ধরে খোকা, চোখ তার চোখা। খোকা এলো, খোকা এলো, খোকা। খোকা এলো, খোকা এলো, খোকা। টুঙ্গি পাড়ার তালে তালে বল খোকা খোকা। খোকা এলো, খোকা এলো, খোকা। ভোরের ঝুড়িতে আজ ফুল খোকা খোকা। খোকা এলো, খোকা এলো, খোকা। পিতা মাতা আত্মহারা চাবুরিকা বোকা। বাহ, আসলেই সুন্দর ছিল। যেহেতু মঞ্চ একসাথে শেয়ার করা হয়েছে দুজনের, আমার এই মুহূর্তে ভীষণ ইচ্ছে করছে দুজনের মানে দ্বৈত কণ্ঠে একটি কবিতা শোনার। তবে তার আগে কিছু মন্তব্য পড়ে নেই। মারুফা রোজি লিখেছেন, শুভকামনা তিথি আপু। তামান্না খন্দকারের সঞ্চালনায় আজকে দুজন প্রিয় শিল্পী পরিবেশনা দারুণ জমে উঠেছে, শরীফ মজুমদার ভাইয়া বলছেন। আরো কে কে আছেন আমাদের সাথে একটু দেখি। আচ্ছা, মুনি আপু লিখেছেন, পাপেটের প্রতি আগ্রহ কোথা থেকে হলো আপু, তিনি আপনার কাছে জানতে চেয়েছেন। আছেন জয় রিফাত এবং সারোয়ার নাইম ভাইয়া লিখেছেন, তামান্না তোমার উপস্থাপনা ভালো হচ্ছে, ধন্যবাদ ভাইয়া, পুরো সময়টা জুড়ে সাথে থাকবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা পাপেট নিয়ে ইতিমধ্যেই কথা বলেছি, কিন্তু এবার যেহেতু কবিতা নিয়ে কথা বলছিলাম এবং দুজনকে একসাথে কবিতা আবৃত্তির একটি অনুরোধ আমার তরফ থেকে আর কি, দুজন দ্বৈত কণ্ঠে একটি আবৃত্তি শুনবো। এবার দেখবো আসলে ব্যালেন্সটা কেমন। আমরা দুটো কাজ করছি, একটা হলো আমাদের একটু মজাই হয় যে একতরফা প্রেম থাকে কিছু, আর এক তরফায় থাকে যে ঠিক আছে থাকছো ঠিক আছে, এরকম একটা ব্যাপার বর্তমানে। তো সেটি আমাদের দুজনেরই গুরু মীর বরকত, তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রশিক্ষক, নির্দেশক এবং আবৃত্তি শিল্পী। তার লেখা একটা কবিতা, তো একটা না দুটো কবিতা আমরা একসাথে করে করছি। একটা হলো কলির কৃষ্ণ আর অভিমানী রাধা, একসাথে করে দুটো একসাথে মিশিয়ে দিয়েছি। আর একটা হলো রবীন্দ্রনাথ। আমরা কোনো কিছু কাজ করতে গেলে রবীন্দ্রনাথের একটু অংশ না করলে নিজেকে অসম্পূর্ণ মনে হয়, সেখানে মেঘদূত, দুটো আমরা পরপর করি। টোল খেলানো গালের পরে চলে আলোর খেলা, দেখার জন্য দাঁড়িয়ে থাকি, গড়িয়ে গেল বেলা। সারাটা দিন ঘরের ভেতর কি যে তুমি করো, রাধার মতো বক্র গ্রীবায় কলস নাহি ভরো। সাঁঝের বেলা দাদার সাথে চুপি চুপি আসো, টেরা চোখে আমায় দেখে মিটি মিটি হাসো। আসা যাওয়ার পথের ধারে যখন ফেলি দেখে, হোঁচট খেয়ে যাও যে পড়ে ধুলো কাদা মেখে। পরাণটি মোর উদাস হয়ে পাখির মতো ছুটে, গাছের শাখায় ডুলে ডুলে ফুলটি হয়ে ফুটে। তোতলামিটা গিয়ে বেড়ে বোকা দেখায় তোমায়, বলার মতো কোনো কথাই বললে না তো আমায়। কোনো কথা বলার মতো আছে কি বা নাই, ঢিপি ঢিপি বক্ষে তাহা বলতে পারো নাই। এত কিছু বোঝো তুমি, তবু নাহি আসো, মনে আমার উথাল পাথাল, একটুখানি হাসো। এতই যদি ভালোবাসা বুকে পুষে রাখো, বলতে যদি না পারো তা
চুনকালি মাখো। এমন যদি করো তবে কথা নাহি কব, কাছে এলে অভিমানে উল্টো মুখে রব। কাজকর্মের নেই কো বালাই, পর প্রেমের রোগে, তোমার জন্য কেন যে কেউ মনোকষ্টে ভোগে। হৃৎপিণ্ডে ব্যথার বেদন গুনগুনিয়ে বাজে, ভাঙা চোরা মনটি নিয়ে করবে তখন কি যে। কেন আমার বুকের ভেতর কাঁপে দুরু দুরু, বলতে তাহা পারি না যে, কাঁপে আমার ভুরু। তোমার মতো অকর্মাকে বাগিয়ে দুটি থাবা, যোগ্য ছেলের সাথেই আমার বিয়ে দেবেন বাবা। আমি তোমার কৃষ্ণ হব, তুমি হবে রাধা, আর নয়নে দেখবে আমায় যতই আসুক বাধা। কেষ্ট হতে চেয়ে তুমি আমায় বলো রাধা, গলায় তোমার দিয়ে মালা সাজবো নাকি গাধা। চাই না আমি রাধা হতে, এটা জেনে রাখো, কেষ্ট ঠাকুর সেজে এবার ঘরেই বসে থাকো। রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত থেকে করছি, যেহেতু বর্ষা আমাদের ভেতরে চলে এসছে, তো সেই বর্ষাকে স্মরণ করে মেঘদূত। মিলনের প্রথম দিনে মাসি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো, যে মানুষ আমার দূরে। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপর রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা ভুলেছি, শুধু মনে রইল সে কাছে, সে যে দূরেও সে কথা খেয়াল রইল না। প্রেমের যে আধখানায় মিলন সেইটাই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা হয় না। কাছের পর্দা আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঠেকেছে, প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে, প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। এক একদিন জ্যোৎস্না রাতে হাওয়া দেয়, বিছানার পরে জেগে বসে বুক ব্যথি ওঠে। মনে পড়ে, এই কাছের মানুষটিকে তো হারিয়েছি, এই বিরহ মিটবে কেমন করে? আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ। দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি, সে কে? সে তো সংসারের হাজার লোকের মাঝে একজন, তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে, সে তো ফুরিয়ে গেছে। কিন্তু ওরই মধ্যে কোথায় আমার সেই অপরাণ একজন, সেই আমার একটি মাত্র। ওর সঙ্গে আবার কথা বলি সময়ের কোন ফাঁকে, বনমল্লিকার গন্ধে নিবিড়, কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে। এমন সময় নববর্ষা ছায়া উত্তরিয়ে উড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হলো প্রিয়ার কাছে দূত পাঠাই, আমার গান চলুক উড়ে, পাশে থাকার সুদূর দুর্গম নির্বাসন পার হয়ে যাক। কিন্তু তাহলে তাকে যেতে হবে বাঁশির ব্যথায় ভরা আমাদের মিলনের সেই প্রথম দিনটিতে। সেই যে দিনটি বিশ্বের চির বর্ষা, চির বসন্তের সকল গন্ধে, সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতকী বনের দীর্ঘশ্বাসে আর শালমঞ্জুরির উতলা আত্মনিবেদনে। নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকে সে আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছিয়ে দিক, যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত। বহু দূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। সে কেমন করে হবে? আমি যে ছোট, তুমি যে অসীম। আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই।
আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি। আজ আমার একমাত্র তুমি আছো। আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে। তুমি যে অবিচলিত। আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সে এই বলে আকাশ পৃথিবীর চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামক আমাদের বিচ্ছেদের পরে প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয়, তাই হঠাৎ বেজে ওঠা বীণার তারের মতো চকিত হয়ে উঠুক। তার কালো চোখের চাহনিতে মেঘমল্লারের সব মেড়গুলি আর্ত হয়ে উঠুক। সার্থক হোক বকুল মালা তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে ওঠে। যখন ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকার থর থর করছে, বাদল হাওয়ায় দ্বীপ শিখা কেঁপে কেঁপে নিভে গেল, তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে, আমার নিভৃত হৃদয়ের নিশীথ রাত্রে। বাহ, আমার মনে হচ্ছে আমি কোনো একটা মঞ্চের সামনে দর্শক হিসেবে উপভোগ করছি আপনাদের প্রোগ্রাম, কোনো একটা পুরো প্রোগ্রাম আমি সেটা উপস্থাপনা, আর সেটা আমি দর্শক সারিতে বসে দেখছি, এরকমই মনে হচ্ছিল। অসম্ভব সুন্দর হয়েছে, আসলে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বারবার আমি যখন বলবো তখন মনে হবে অতিরঞ্জিত কিছু, কিন্তু আসলে একেবারেই অতিরঞ্জিত কিছু না। তিথি আপু মানেই অসাধারণ, এটা বলা বাহুল্য। তিথি আপু, আমি জানি যে তুমি শুধুমাত্র যে গল্প বলা বা আবৃত্তি মঞ্চ এইটুকুর মাঝে সীমাবদ্ধ নয়, তুমি কোনো একটা সময়ে ছবিতেও কাজ করেছো। আমি যদি ভুল না করে থাকি, তানভীর মোকাম্মেল পরিচালিত লালন চলচ্চিত্রে তুমি অভিনয় করেছিলে। আমি তোমার কাছে এর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইবো, তবে তার আগে লালন চলচ্চিত্রের একটি বিশেষ কোনো একটি অংশের ভিডিও আমরা দেখে নিব। আশা পূর্ণ আমার মনের বাসনা, বিধাতা সংসারের রাজা আমায় কইরে রাখলেন প্রজা। বিধাতা সংসারের রাজা আমায় কইরে রাখলেন প্রজা। কর না দিলেন দেয় গো সাজা, কারো দোহাই মানে না আমার মনের বাসনা। বাঞ্ছা করি যুগল পদে সাধ মিটাব ওই পদ সেদে, বেদে বৈমুখ হলো
মনের বাসনা। তিথি আপু, আমি আসলে সরাসরি প্রশ্নতেই চলে যাই। সেটি হলো, এর পরে সিনেমায় তোমাকে আর কেন আমরা দেখতে পাচ্ছি না? আসলে এইটা ছিল আমার জীবনের শেষ অভিনয়, লালন চলচ্চিত্রে। লালন চলচ্চিত্রে কাজ করতে করতে সিদ্ধান্ত নিয়েছিলাম আর কখনো অভিনয় করব না। এর আগে একটা চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল, সেটিও আমাদের স্বনামধন্য পরিচালক যিনি মানে তানভীর মোকাম্মেল, যার অন্যভাবে মানে সবাই জানে, আমাদের বাংলাদেশে সবাই জানে, বাংলাদেশে কেন বাইরের মাটিতেও সবাই চেনে তাকে। তিনি পরিচালনায় বেশ সকলের মানে প্রিয় একজন বা সম্মানের একজন। তো ওনার লালন ছাড়াও লাল সালু যে চলচ্চিত্রটি, সেখানে হাসুনির মার চরিত্র করেছে, ওটা দিয়ে আসলে তার সাথে আমার কাজের শুরু। তারপরে লালন চরিত্রে মানে লালনের স্ত্রী বিশাখা রানী চরিত্রের জন্য খুব একটা অভিনয় সুযোগ ছিল তা না, আমাদের দেশে তো তখন আমি একেবারেই নতুন, বয়সটা অনেক কম, তো আমাদের আসলে কমই সুযোগ ছিল। আর আমার কেন জানি মনে হয়েছে যে অভিনয়ের জগৎটা আসলে আমার জন্য না, আমি হয়তো খুব বেশি স্বস্তি বোধ করি না। মানে আমি সাবলীল, সবগুলো আমি যেটা কাজ করি সেখানে সাবলীল থাকার চেষ্টা করি। সেটা যখন আবৃত্তি করছি বা গল্প বলছি বা উপস্থাপনা করছি বা ভয়েস ওভার দিচ্ছি বা অভিনয় করছি, সবখানে সাবলীলতা আমার স্বাভাবিক একটা বৈশিষ্ট্য, মানে খুব পাজল হয়ে এটা না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে মানুষ কি করবে কি করবে না সেটা নির্ধারণ করাটা জরুরি। আমি বলেছিলাম যে থিয়েটার স্কুলে আমি কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, তখন বেশ কঠিন ছিল আমাদের এই পরীক্ষা টরীক্ষাগুলো। বা আমার আব্দুল্লাল মামুন, আমাদের শ্রদ্ধেয় নির্দেশক, নাট্যকার, খুব গুণী ব্যক্তিত্ব, তিনি তার সহযোগী বা সহকারী হিসেবে কাজ করার কিছু সুযোগ আমার হয়েছিল। তো দেখা যাচ্ছে যে থিয়েটার আমাকে খুব আদর করতেন তার যারা ছিলেন বড়রা, সেটা আমাদের ফেরদৌসী মজুমদার, উনি খুব গুণী শিল্পী একজন, রামেন্দ্র মজুমদার, আব্দুল্লাল মামুন। এবং কেন যেন আমাদের আব্দুল্লাল মামুন আমাদের মনে করতেন যে ফেরদৌসী মজুমদারের সাথে আমার নাকি আগে চেহারা একটা মিল ছিল, তার ছোটবেলা বা তার কিছু হলে মনে করতো যে তুমি এটা করবে, এরকম করে বলতো। তো সেই সূত্রে আমার যেমন রবীন্দ্রনাথের দুই বোন, ফেরদৌসী ম্যাডাম প্রথম বড় বোন করেছে, ছোট বোনটা আমি করেছিলাম, চ্যানেলে ওটা প্রচার হয়েছিল। এরকম কাজের সুযোগ আমার ঘটেছে, বা হয়তো কাজ করলে খারাপ হয়তো করতাম না, আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিক এটা আমার জায়গা নয়। তো আমি এরপরে আমাকে অনেকে অভিনয়ের কথা বলেছে, কিন্তু আমি আসলে অভিনয় কখনোই করি মঞ্চে বা বাইরে। আচ্ছা, তামান আপু, তোমার কাছে আমি আরো একটু জানতে চাইবো, সেটি হলো আমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষত আমরা যখন বাহিরে সংস্কৃতি চর্চা করতে যাই বা সাহিত্য চর্চা করতে যাই বা করি, থিয়েটারের সাথে যুক্ত হই বা কাজের সূত্রে যখন আমরা আবৃত্তি করি বা মঞ্চে উঠি, আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ব্যাপারটা হয় পারিবারিক বাধার যে একটা ব্যাপার, যে না তুমি এটা করতে পারবে না বা এরকম হবে না ওরকম হবে না। তোমার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু হয়েছিল? এটা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে এটার সম্মুখীন হয়। কেউ বাবা মার তরফ থেকে হয়, খুব রক্ষণশীল পরিবার, তাই কখনোই অভিনয় করতে দেবে না এমন হয়। কখনো আমাদের মানে স্বামী স্ত্রী মানে স্বামীর পক্ষ থেকে হয় বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে হয়, অথবা সমাজ থেকে হয় যে কি করছে এটা। তো এরকম একটা বিষয় কিন্তু হয়। তো অভিনয়ের ক্ষেত্রে তো হয়, নাচের ক্ষেত্রে তো হয়, আর এই আমাদের এই অঙ্গনেও হয়। এত রাত পর্যন্ত তোমরা কি করো, হ্যাঁ কেন রাত হবে একটা মেয়ে আসতে। তা আমার কাছে এটা মনে হয়েছে যে একটা মেয়ের নিজেকে সেভাবেই তৈরি করতে হবে যে আমি কাজ করব, আবার আমার যে দায়িত্বটুকু আছে সেটাও ঠিকঠাক মতো পালন করব। অর্থাৎ একটা মেয়ে যখন চাকরি করে তখন কিন্তু একটা পুরুষের সমানই সে চাকরি করে, কিন্তু তাকে কিন্তু ঘরে এসে রান্না করতে হয়, যেখানে মানুষটা এসে হয়তো টিভি দেখছে, খবরের কাগজ পড়ছে বা তার মতো সে সময় কাটাচ্ছে। কিন্তু স্ত্রী কিন্তু এসে একই সমান গ্রেডে চাকরি করে এসে বাসায় এসে রান্না করছে, বাচ্চার লেখাপড়া দেখছে, আরো নানা কাজগুলো করছে। এটা যেহেতু তাকে করতেই হয়, এটা স্বাভাবিকভাবে মেনে নিয়ে সে যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারে এবং মানে গুণগত কিছু সময় যদি দিতে পারে, তাহলে মনে হয় এটা ভালো। একটা জিনিসের জায়গায় আমি সবসময় বলি, কাজ ছাড়বে না, কাজ ছাড়বে না। কারণ যে মানুষ তোমাকে আজকে বলছে যে তুমি কাজ ছেড়ে দাও,
আমি তাহলে তোমাকে ইয়ে করবো, মানে তোমাকে ভালোবাসবো, তাহলে তার ভালোবাসার কন্ডিশনটা আসলে কাজ করবো কি করবো না আমার সাথে না। তো এই জিনিসটা একটা মেয়েকে আসলে বোঝাতে হবে, আদায় করেও নিতে হবে, কিন্তু যোগ্যতাটা একদম। থাকতে হবে, কাজ করার ক্ষমতা বেশি থাকতে হবে, কম থাকলে হবে না। আমি দেখছিলাম তারিক ভাইয়া খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তারিক ভাইয়াকে আচ্ছা আমি জানতে চাইবো যে ভাইয়া কিভাবে আপুকে সাপোর্ট করেন এই ব্যাপারে? আমার তো পুরোটাই সাপোর্ট। বিষয়গুলো এরকম যে ওর হয়তো দেখা যাচ্ছে যে আমার অফিস শেষ হয়ে যায় 6টা, 6:30, 7টায়, তখন দেখা যায় ওর অফিস শুরু হয়, মানে ওর কাজগুলো শুরু হয়, ওর উপস্থাপনা হোক শিল্পকলার সাথে অথবা বিটিভির সাথে অথবা যে কোনো চ্যানেলের সাথে অথবা কোনো একটা ভয়েস ওভার গুলো কিন্তু বেশিরভাগই হয় সন্ধ্যার পরে, ভয়েস ওভার অথবা এই যে পারুলের ভয়েস দেওয়া, এগুলো দেখা যায় যে বেশিরভাগ দিনই রাত হয়ে যায় ওর ফিরতে ফিরতে। এবং এই ক্ষেত্রে আমি কখনোই ওর এই রাত হওয়ার ব্যাপারে আমার কখনোই কোনো অভিযোগ ছিল না, এবং ও কোনোদিনও বলতে পারবে না যে কোনো খাবার নিয়ে, কোনো রান্না নিয়ে বা কোনো সংসারের কোনো বিষয় নিয়ে আমি কোনো অভিযোগ উত্থাপন করেছি। পরিপূর্ণ স্বাধীনতা, তারপরে সাথে আরো আছে ঢাকার বাইরে যাওয়া, দেশের বাইরে যাওয়া, সেগুলো তো আমার কোনো সীমাবদ্ধতা বা কোনো অব্লিগেশন আমার পক্ষ থেকে নেই, সব পরিপূর্ণ স্বাধীনতা। আমার শুধু একটা বিষয় বলা আছে যে তোমার বিবেকের কাছে, তোমার মনের কাছে যদি যেটুকু সঠিক বা ভালো মনে হচ্ছে সেটা তুমি নিশ্চিন্ত করতে পারো, তোমার উপরে আমার আস্থা আছে, এতটুকুই। বাহ, এটা কিন্তু আমাদের যারা পুরুষ যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের কাছে কিন্তু এটা কিন্তু একটা বড় মেসেজ এক প্রকার আমরা বলতে পারি। আমি পরবর্তীতে যাব, তবে তার আগে আমি কিছু কমেন্টস পড়ে নিব। অনেকেই কমেন্টস করেছেন। সরকার ফরহাদ, বাহ খুব সুন্দর আয়োজন, জয়পুরহাট বাংলাদেশ থেকে যুক্ত আছি, বাহ। তারপরে লিখেছেন জাফর ভাই, লিখেছেন উপস্থাপনা সহ সুন্দর অনুষ্ঠান এবং ব্যতিক্রম, বা রেশমা লিখেছেন শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, আরো অনেকেই যুক্ত আছেন। জয় রিফাত আছেন, মারুফা রোজি আছেন। তিথি আপুর কাছে গল্প শুনতে চাই, অবশ্যই আমরাও তিথি আপুর কাছে গল্প শুনবো। নাজমা কাজী, দারুণ উপস্থাপনা দুজনের, অবশ্যই আমাদের দুজন গুণী শিল্পী, খুব সুন্দর, শুভকামনা রইলো। আবু রাশেদ শামীম লিখেছেন। আচ্ছা ঠিক আছে, এবার যেই জিনিসটা নিয়ে আমি আসলে কথা বলবো, যেহেতু আমাদের তামান্না তিথি আপু গল্প রানী বিশেষভাবে এই জায়গাটা, এই নামটা তিনি তার সাথে জুড়ে নিয়েছেন। গল্প নিয়ে মানে বর্তমানে আপনার একটি লেখা ছিল, ছোটদের গল্প বলা নিয়ে একটি বই লিখেছেন আপনি, এই অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো, বই লেখার বিষয়ে। এটা আসলে সংকলন, সবটাই তো হয়, যেমন ছোটদের কবিতা নিয়ে সংকলন হয়, বা মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে সংকলন হয়, বা কোনো একটা বিষয় নিয়ে কোনো গল্পের সংকলন হয়। কিন্তু আমাদের শিশুতোষ গল্প আমি কাজ করতে গিয়ে দেখেছি, যদিও হয়তো এখনো মনে হচ্ছে যে এখনো এই গল্প বলাটা মানে খুব যে জনপ্রিয় তা নয়, কারণ বিষয়টা হয়তো অনেক প্রতিবন্ধকতা আছে সবকিছু মিলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের এই বাচ্চারা গল্প বলছে, গল্প যখন বলছে তখন গল্পটা খুঁজে পাচ্ছে না। তো আমাদের এরকম হয় যে শুনে শুনে সেই গল্পটা সে ইম্প্রোভাইজ করে বলার চেষ্টা করছে, তখন মনে হলো শিশুদের উপযোগী যে গল্পগুলো আমি করি, এরকম যদি 30টা গল্প একসাথে আমি সংকলন করে দিই, তাহলে একটা শিশু যেমন এই গল্পগুলো পড়ে আনন্দ পাবে, সে যদি কখনো এটা পারফর্ম করতে চায় তাহলে সেটাও গল্পকথন করতে চায়, সেটাও সে করতে পারবে। এবং বিভিন্ন ধরনের, মানে একটা ছোট অর্থাৎ হয়তো 1 মিনিটের গল্পও যেমন আছে, আবার 7 মিনিটের গল্প আছে, একটু গম্ভীর গল্প আছে, বা একটু খুব মজা হাস্যরসাত্মক সেরকম গল্প আছে। এরকম করে দেশি গল্প বিদেশি গল্প মিলে আমি 30টা গল্পকে বাছাই করেছি, সেখানে সেটাই আসলে সংকলন করেছি। আর এটার একটা অন্যরকম বিষয় হলো, এই বইয়ে 34টা গল্প, মানে 34টা ছবি আছে গল্পের জন্য, প্রচ্ছদ সহ যে ছবিগুলো। আমাদের কল্পরেখা নামে একটি সংগঠন আছে, যেটার সাথে আমি এবং তারিক দুজনেই জড়িত। তো কল্পরেখার যে শিশুরা, তারা ছবিগুলো এঁকেছে, আমি এখানে কোনো বাইরের
প্রচ্ছদ শিল্পী বা বড় কোনো মানুষকে আমি আসলে মনে করেছি যে আমার এই গল্পগুলো বাচ্চারাই ছবি আঁকতে পারে, ওরাই, এবং অসাধারণ ছবি এঁকেছে, এক একটা ছবি দেখে প্রাণ জুড়িয়ে যায়। আর রঙের এমন ব্যবহার, আমার ওই বইটার কাছে মনে হয় যে একটা বাচ্চা যখন পাবে তখন আমার গল্পগুলো যে পড়তে পারে না, তার ছবিগুলো দেখি তার মন ভালো হবে। বাহ, আমি আরো একটু জানতে চাইবো, যারা আপনি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন, যে সকল বাচ্চারা গল্প বলা, আবৃত্তি করা অর্থাৎ সাহিত্য চর্চা করছে, তাদের সাথে যারা সাহিত্য চর্চা করছে না, তাদের কোনো পার্থক্য কি আমরা দেখতে পাই? এটা পার্থক্য না দেখার কিছু নেই। একদম শুধু টেক্সট বুক পড়ে যে ছেলেটা বা মেয়েটা বড় হচ্ছে, সে হয়তো মানে মুখস্থ করে বা নানা ভাবে করে সে হয়তো নম্বর পাচ্ছে অনেক বেশি, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তোমাদের টিকে থাকতে হয়। শেষ পর্যন্ত যেহেতু কোনো না কোনো পেশায় সে যাবে, কোনো না কোনো কাজ করেই সে খাবে, বা কোনো কাজের দক্ষতা দেখিয়েই মানুষকে মুগ্ধ করবে, টিকে থাকবে। তো সেই সব ক্ষেত্রে যারা সাহিত্য, সংস্কৃতি, শিল্পের যে কোনো শাখায় নিজেকে যুক্ত করেছে, সে কোনো না কোনো ভাবে মানসিকভাবে একটা আনন্দ পাচ্ছে, এবং সেই আনন্দটাকে মানুষ হিসেবে মানবিকতা যেমন তার আর একটু বাড়িয়ে দেওয়ার যে কাজটি হচ্ছে, এমন যেমন করছে, আবার নিজেকে সৃষ্টিশীলও করছে। তো অবশ্যই একজন যান্ত্রিক মানুষের চেয়ে একজন মানবিক মানুষ আমার কাছে তো অনেক বেশি মূল্যবান। একদম, আমাদের সমাজের জন্য অনেক মূল্যবান এবং আমাদের দেশের জন্য অনেক মূল্যবান। অবশ্যই, যেহেতু গল্প বলা নিয়ে কথা বলছিলাম আর আমাদের সঙ্গে আছেন গল্পরানী তামান্না তিথি, একটি গল্প হবে না তা কি হয়? তামান্না আপু গল্প শুনতে চাই, এবং অনেক দর্শক তারা মন্তব্য করেছেন তামান্না তিথি আপুর গল্প শুনবেন। আজকে একটু বিদেশি গল্পই করছি, দেশি গল্প কিন্তু আমি করি। আমি তো দেশি গল্পের ভালো, মানে আমাদের ঠাকুমার ঝুলির তো কোনো তুলনা নেই। অনেক গল্প আছে, কুমার রায় আছেন, তার গল্প, বা আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার গল্প, আর তাছাড়া বড়দের গল্প তো বিভূতিভূষণ, তারপরে বনফুল, এদের তো অসাধারণ গল্প তারা লেখেন। তো আমি এবারে আজকে করছি রুশ গল্প। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন রুশ অনেক বই কিন্তু অনুবাদ হয়ে আসতো, এবং খুব ভালো যেটা সাহিত্য মানসম্পন্ন। তার মধ্যে একটা সবচেয়ে মানে ছোটদের জন্য প্রিয় একটা বই ছিল, সেটা হলো রুশ উপকথা। আমরা পড়েছেন কিনা? পড়েছেন আপনি? না, আমি এটা পড়া হয়নি, তবে আমি নামটা আপনার কাছ থেকে জেনে নিলাম, অবশ্যই পড়বো। এর মধ্যে অনেকগুলো গল্প আছে, যেমন গোল রুটি সবাই জানে, হলদে ঝুটি মোরগটি। আমি হলদে ঝুটি মোরগটি এটা করার চেষ্টা করছি। এক বনের এক কুড়ে ঘরে থাকতো এক বেড়াল, এক শালিক আর এক হলদে ঝুটি মোরগ। বেড়াল আর শালিক কাঠ আনতে যায় অনেক দূরে, মোরগ বাড়িতে থাকে একা। বেরোবার সময় ওরা মোরগকে সাবধান করে দেয়, মিয়াও, আমরা দূরে চলে যাচ্ছি, তুই ঘরটার দেখিস, কিন্তু সাবধান, তুই শব্দটি করিস না, আর শিয়াল এলে জানালা দিয়ে আবার মাথা বের করিস না। মিয়াও। বেড়াল আর শালিক চলে গেল কাঠ আনতে। আর তক্ষুনি শিয়াল এসে মোরগের জানালার নিচে বসে গান জুড়ে দিল, হলদে ঝুটি বাহারে মোর মোরগটি, তেল চাক চাক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জানালা দিয়ে মুখ বানাও, মটরশুঁটি নিয়ে নাও। গান শুনে মোরগ যেই না মুখটা বের করেছে, অমনি শিয়াল তাকে খ্যাক করে ধরে ফেললো। ছোট্ট মোরগ চিৎকার করে কাঁদতে লাগলো, শিয়ালে নিল ধরে, কখন বনের পাড়ে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, অশালী কবে না আয়না বাঁচা মোরে। মোরগের কান্না কানে যেতেই বিড়াল আর শালিক ছুটে এলো শিয়ালের কাছ থেকে, তারা মোরগকে ছিনিয়ে নিল। এরকম করে কিছুদিন যায়, আবার এই বেড়াল আর শালিকের বনে কাঠ কাটতে আনার দরকার পড়ে গেল। তখন তারা বাইরে যাওয়ার সময় বারবার মোরগকে সাবধান করে দিল, মিয়াও, দেখ পাপু মুরগির পো, আজ আবার যেন মাথা বের করিস না, আজ আমরা আরো দূরে যাব, দেখলে তোর কথা শুনতেই পাবো না। মিয়াও। বলে বেড়াল আর শালিক তো চলে গেল, আর শিয়ালও এসে মোরগের জানালার নিচে বসে গান জুড়ে দিল, হলদে ঝুটি বাহারে মোর মোরগটি, তেল চাক চাক তোমার গা, রেশমি তোমার দানিটা, জানালা দিয়ে মুখ বানাও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ কিন্তু চুপটি করে বসে রইল,
তাই শিয়াল ফের গান ধরলো, ছেলেমেয়েরা এ পথে দিয়ে দৌড়ে গিয়েছে, দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের বাদ দিয়েছে, কক 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 কক, বাদ দেবে কেন? ব্যাস, শিয়াল অমনি মোরগের মাথাটা ধরে তাকে নিয়ে চলে গেল। আর ছোট্ট মোরগ চিৎকার করে কাঁদতে লাগলো, কক 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 কক। মোরগের শিয়ালে নিল ধরে গহনবনের পারে, খর নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও চলে কবির আলী আয়না মার বাঁচা মোরে। মোরগের কান্না কানে পৌঁছতে বেড়াল আর শালিক ছুটলো। বিড়াল মাটিতে ছোটে, শালিক বাতাসে ওড়ে। তারপর তারা শিয়ালের কাছ থেকে মোরগকে ছিনিয়ে নিল। এভাবে অনেক দিন চলে গেল। তারপর আবার বেড়াল আর শালিক বনে যাবে কাঠ কাটতে। এবার তারা বারবার করে সাবধান করলো, আমরা দূরে চলে যাচ্ছি, তুই সাবধান, মুখ বের করিস না, মুখ বের করিস না। বেড়াল আর শালিক যেই না বেরিয়েছে অমনি শিয়াল এসে মোরগের জানালার নিচে বসে গান জুড়ে দিল, হরে ঝুটি বাহারে বড় মোরগটি, তেল চাক চাক তোমার গা, রেশমি তোমার দানিটা, জানালা দিয়ে মুখ বাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ কিন্তু চুপ করে বসে রইল। তাই শিয়াল ফের গান ধরলো, ছেলেমেয়েরা এ পথে দিয়ে দৌড়ে গিয়েছে, দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। তবু চুপটি করে রইল মোরগটি। তাই শিয়াল নতুন একটা গান ধরলো, লোকজনেরা এই পথ দিয়ে চলে গিয়েছে, যেতে যেতে বাদামগুলো ছড়িয়ে পড়েছে, মুরগির ডাল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির ডাল মোরগদের বাদ দিয়েছে। ব্যাস, অমনি শিয়াল তাকে খপ করে ধরে গহনবনের পাড়ে, খর নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে নিয়ে চললো নিজের গর্তে। মোরগ যত ডাকে, যত চেঁচায়, বেড়াল আর শালিক তো কিচ্ছু শুনতে পায় না। যখন তারা বাড়ি ফিরলো তখন এসে দেখে মোরগ তো নেই। তখন তারা চললো শিয়ালের পায়ের দাগ ধরে ধরে। বেড়াল মাটিতে ছোটে, তো শালিক বাতাসে ওড়ে। শেষ কালে তো তারা গিয়ে পড়লো এই শিয়ালের গর্তের সামনে। তখন বেড়াল বাজনা বাজিয়ে গান আরম্ভ করলো, তিন দিন বাজনাদার বল তুলেছে সোনার তারে, শিয়াল বনকে আছে ঘরে, গুটি সুটি কোটর জুড়ে। গান শুনে শিয়াল ভাবলো, কে রে এত মিষ্টি করে গান, দেখি তো। গর্ত ছেড়ে বাইরে এলো শিয়াল। আর অমনি বেড়াল আর শালিক তাকে মরনা ঠোকন, মরনা ঠোকন, মরনা ঠোকন। আর শিয়াল তখন হুক্কা হুয়া দৌড়। তারপর বেড়াল আর শালিক মোরগকে ঝুপড়ির মধ্যে করে বয়ে নিয়ে এলো বাড়িতে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। এখনো করছে। বাহ, চমৎকার। আসলে এত মিষ্টি করে, এত মজা করে তুমি বলছিলে, ছোট বাচ্চারা যখন শুনবে আর তোমাকে দেখবে তখন আসলেই তাদের একটা আগ্রহ হবে যে আমিও তামান্না আপুর মতো করে গল্প বলবো। দারুণ ছিল। আমরা আসলে আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে শেষবারের মতো কিছু কমেন্টস পড়ে নিব। অনেকেই আমাদেরকে কমেন্টস করেছেন। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আব্দুল্লাহ মোহাম্মদ নাফি লিখেছেন, চমৎকার একটি অনুষ্ঠান। উম্মেনেসা সেতু আপু লিখেছেন, পাবনা থেকে দেখছি। মিজান মজুমদার লিখেছেন, উপস্থাপক তাওয়ান্না খন্দকারের থেকে একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। ইনশাআল্লাহ ভাইয়া, কোনো একটা দিন আমাকে নিয়েও যখন প্রোগ্রাম করা হবে শুনিয়ে দিব। পলি পারভিন লিখেছেন, শুনছি প্রিয় আপু এবং ভাইয়া। লুৎফুন্নেসা
মামুনি লিখেছেন, তিথি ম্যাম আপনাকে আবার বাবুইয়ে দেখতে চাই। মৌমিতা সামান্তা লিখেছেন, খুব সুন্দর আয়োজন। সাকিব শুভ লিখেছেন, শুভেচ্ছা ভাইয়া ও আপুকে। অনেকেই অনেক কমেন্ট করেছেন, সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্ট আসলে সেভাবে পড়া হয়ে ওঠে না বা পড়া সম্ভব হয়ে ওঠে না। তিথি আপু এবং তারিক ভাইয়া, আপনাদের দুজনের কাছে জানতে চাইবো আজকের এই আয়োজন কেমন লেগেছে আপনাদের কাছে? আমি আসলে এই অনলাইনে অনুষ্ঠান করি না মানে কি, করতে আমার একটু কেমন অস্বস্তি লাগে, এজন্য করা হয় না আমার। তো শরীফ ভাই অনেকদিন থেকে বলছিলেন, তো তারপরে যেটা বললেন আসলে তেমন অনুষ্ঠান না, আমরা একটু আড্ডা মারবো, তা আড্ডাবাজি হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে একসাথে আসা যায়। তো এসে আমার ভালো লাগলো। এক হলো শরীফ ভাই খুব আন্তরিক একজন মানুষ, আর এই যে কণ্ঠসাধন ভার্চুয়াল যদিও, কিন্তু কণ্ঠসাধনের মূল যেই কাজটা, সংগঠনে কাজ করেছি আমরা বগুড়াতে আমার অসংখ্যবার যাওয়া হয়েছে। এই যে আমাদের বললো বাবুইয়ের কথা, সেটির সাথেও আমাদের শরীফ মজুমদার উনি জড়িত। তো শরীফ ভাই নিজে একজন অসাধারণ আবৃত্তি শিল্পী এবং সংগঠক। তো সেইখানে থেকে আমাদের অনেকবার যাওয়া হয়েছে বগুড়ার যারা আজকে কমেন্টস করলেন আমি দেখলাম, অলোক পাল, উনি তো মানে ওনার আমি আসলে ভক্ত, কারণ উনি খুব ভালো উপস্থাপনা করেন, আবৃত্তি করেন, নাটক করেন, সবকিছু মিলে। আমাদের বাবু ভাই, অর্থাৎ আমাদের বাবু ভাই আর কি, শুনছেন সব নিশ্চয়ই উনি। তো উনিও আমার খুব প্রিয়, কারণ বাচ্চাদের নিয়ে উনি অসাধারণ কাজ করেছিলেন। আমাদের তোতা কাহিনী করেছেন, তারপরে 7 ভূতের যে গল্পটা করেছেন, এছাড়াও নাটক করেছেন। তো বাচ্চাদের নিয়ে কাজ করছেন। তো আমার এই কণ্ঠ সাধন যেটা, তার সাথে আমার আসলে অনেক পুরনো সম্পর্ক, যার কারণে শরীফ ভাইয়ের কথাতে রাজি হয়ে আজকে মনে হচ্ছে যে না, আমাদের ভালো একটা সময় কাটলো এই ঘন্টাখানিক বা তার চেয়ে একটু বেশি সময়টা। আর দুজনে মিলে আসলে আলাদা করে অনুষ্ঠান করা হয় না খুব একটা, তো সে একটা সুযোগ ঘটলো। এই ধন্যবাদ। আর আপনার উপস্থাপনা অনেক ভালো। শরীফ ভাই, এই যারা জড়িত আছেন এই ইয়ের সাথে, প্ল্যাটফর্মের সাথে। আর কণ্ঠসাধনটা কেন, যেহেতু শরীফ ভাই এখন দেশের বাইরে থাকেন, আমি নিজে কাজ করতে যে দেখেছি যে শিল্পকলার সাথে যখন দেখা যায় যে দেশের বাইরে যারা শিল্পী আছেন তারা যুক্ত হন, তো তখন দেখি তাদের কতটা বাংলার প্রতি, ভাষার প্রতি, সংস্কৃতির প্রতি কত আগ্রহ। সেটা তারা তাদের পেশাগত কাজটা শেষ করে তারপরে সময়টুকু তারা প্রাণ দিয়ে এখানে দিতে চান। এটা একটা তাদের তাগিদ থাকে, তাদের একটা আত্মিক ভালোবাসা থাকে, সেটাকে শ্রদ্ধা জানাই আমি। এবং শরীফ ভাইকে এই জন্য বলছি যে এই ভার্চুয়ালের এই জন্য আমি কাজ করতে রাজি হয়েছি এবং এসে ভালো লাগছে আমার। উপস্থাপিকা তামান্না খন্দকার আর কণ্ঠ সাধনের সবাইকে, শরীফ ভাই সহকারে তাদের সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের দুজনকে আমন্ত্রণ জানানোর জন্য, আর এরকম একটা অনুষ্ঠানে আমরা উপস্থাপন করতে পারবো এরকম ভাবনা চিন্তা করার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে যেটি তামান্না আপু বলছিলেন শরীফ ভাইয়ার কথা, আমি যখন জানতে পারি যে শরীফ ভাইয়া লন্ডনের ফ্লোরিডা থেকে এই আয়োজনটির জন্য এতটা চেষ্টা করছেন এবং তিনি আমাকে বললেন, এবং আমি যখন দেখলাম যে তামান্না তিথি আপু আছেন, আমি তাকে আগে থেকেও চিনতাম কিন্তু এত বিশদভাবে চিনতাম না। যেহেতু উপস্থাপনা করব আমাকে অবশ্যই একটু পড়াশোনা করতে হয়েছে। তো আমি যখন এর আগেও আমি তামান্না তিথি আপুর মনের কথা আমি সেটি দেখেছি, এবং মনের কথা নিয়ে তিনি যথাসম্ভব বাংলা ভিশনে তার একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটিও আমি দেখেছিলাম। তখন আমি পুরো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং খুব ভালো লাগছিল এবং আগ্রহী হয়েছিলাম যে না, এই সুযোগ তো মিস করা যাবে না। মনের কথার সেই পারুল, তার সাথে তো একটা সুন্দর একটা সময় কাটবে, এটা আমাকে করতে হবে। আমি এটা রাজি হলাম। এবং আমাদের প্রকৌশলী যিনি আছেন আমজাদ ভাইয়া, তাকেও অসংখ্য ধন্যবাদ। তিনি পুরো একদম সেট আপ করে নিয়ে বসেছেন, আর সুন্দর করে পুরো প্রোগ্রামটা একদম খুব সুন্দরভাবে স্মুথলি নিয়ে গেছেন, এই জন্য তাকেও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তারিক ভাই এবং তিথি আপু, তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমরা এভাবেই থাকো। তোমাদের টুনাটুনির সংসার এভাবেই চলুক, এভাবেই সারা জীবন পার করে দাও। আবারও তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, অবশ্যই ঢাকাতে গেলে তোমাদের সাথে দেখা হবে আমার, ইনশাল্লাহ। তোমরা দুজন অনেক অনেক ভালো থাকো।
তোমাদের জন্য শুভকামনা রইল। আমি